ইনা খুব দ্রুত গতিতে তার বাবার রুমে ঢুকে বলতে লাগলো, বাবা, মাস্টার মশাই আমার শরীর স্পর্শ করার চেষ্টা করে, আমি ওনার কাছে আর পড়ব না। কি একটা পুরাতন পত্রিকা পড়ছিল ইনার বাবা মনোযোগ দিয়ে, এক হাতে তার সিগারেট। অর্ধেক খাওয়া হয়েছে, তিনি তার ধ্যান ভেঙে শিউরে উঠলেন। ইনার মুখে এসব কথা শুনে বললেন, কি বললি, কি বললি মা? ইনা আবারও বললে তিনি প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে বললেন, কোথায়, কোথায় ওই স্যার? ওর মাস্টারই বের করছি আমি। ইনা তার বাবাকে শান্ত হতে বলে আর বুঝিয়ে বলে, বাবা, এই প্রথমবার উনি আমার হাত ধরতে চেয়েছিল, থাক, মাফ করে দাও, অন্য কিছু করা লাগবে না। পরদিন মাস্টার মশাই যথারীতি তার দুটো শার্টের একটি অর্থাৎ হাফ হাতা শার্টটা পরে ইনাদের বাড়ির সামনে সাইকেলটা থামালো। সাইকেলটা থামিয়ে ঢুকতে গিয়ে মাস্টার মশাই দারোয়ান কাদের ভাইকে সালাম দিল। কাদের ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, সাবধানে যাইয়েন, আজ কোনো ঝামেলা হয়েছে হয়তো আপনারে নিয়া। আমাকে নিয়ে ঝামেলা হবে কেন? আমি ভাই সহজ সরল মানুষ, আপনি হয়তো ভুল শুনেছেন। আচ্ছা, গেলাম আমি কাদের ভাই। ইনাদের ঘরে ঢোকার সাথে সাথেই ইনার মা ইশারাতে মাস্টার মশাইকে কিছু বোঝাতে চেয়েছিল, কিন্তু ঠিকভাবে বোঝাতে পারলেন না। ইনার বাবার সামনে দিয়ে গিয়ে দুতলার পড়ার টেবিলে যেতে চাইছিল মাস্টার মশাই, কিন্তু সেই সুযোগ আর হলো না। ইনার বাবা গম্ভীর মুখে বলল, মাস্টার থামো, শোনো। জি কাকু, বলেন। তোমার ওই মুখে আমারে কাকু ডাকবা না মাস্টার। তোমারে অনেক বিশ্বাস কইরা এই বাড়িতে ঢুকালাম, আর তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করলা। কাকু কি বলতেছেন, কিছুই বুঝতেছি না। থাক, আর নাটক করা লাগবা না, আমারে মুখ খুলাইও না মাস্টার। আমার রাগ উঠলে তোমারে এখানেই। ইনার বাবা মাস্টারের কাছাকাছি চলে যাচ্ছিল তেরে ইনার দাদু বারণ করল, থাক মোজাম্মেল, আমরা অসম্মান করুম না, মাস্টারের সম্মানের সহিত বিদায় করো। মাস্টার মশাই চুপ করে দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে গ্রামীণ পুকুরে দুপুরের রোদের ক্লান্তশ্বাস যেমনভাবে নিস্তব্ধ হয়ে আছড়ে পড়ে, ঠিক তেমনভাবে মাস্টারমশাই তাদের কথায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কষ্ট নিয়ে মাস্টারমশাই ওই বাড়ি থেকে বের হলেন। ইনার মা নিজের চোখ দুটো আঁচলে মুছে দোতলায় গেলেন। মাস্টার গেটে যেতেই কাদের মিয়া বুঝতে পারল সব। মাস্টারের কালো মুখটা এই মূর্খ লোকটার মনে বেশ আঘাত করল। মাস্টারমশাই বলল, কাদের ভাই, ভালো থাকবেন, আর হয়তো আশা হবে না এখানে। ভাইজান, আমি জানি আপনি কতটুকু ভালা মানুষ, এই মিথ্যার রঙিন দুনিয়ার অনেক কিছুই না কইলেও চইলা আসে। কাদের মিয়া বলে, ভাইজান, আপনারে একটু জড়াইয়া ধরতে পারি? মাস্টার মশাইয়ের চোখ হতে এক ফোঁটা জল কাদিরের পিঠে পড়ল। এদিকে ইনা তার নিজের ঘরে সাজুগুজু করছে। কালো একটা শাড়ি পরে বড় একটা টিপ পড়েছে কপালে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখছে আয়নাতে। আজ তার কাছে নিজেকে অন্যরকম মনে হচ্ছে। সদ্য গজানো উদ্ভিদের মতন তার সতেজতা। রাখালের অবাক করা বাঁশি যেমন গ্রামীণ বনকে আলোড়িত করে তোলে, তেমন আলোড়িত হচ্ছে সে আজ নিজেকে দেখে। পিছন থেকে ওর ছোট ভাই এসে ডাক না দিলে এই ঘোর হয়তো কখন কাটতো তা জানা নেই। বুবু, মাস্টার মশাই চইলা গেল। গেছে? হ্যাঁ, চইলা গেছে। ভালো হয়েছে, বাঁচলাম। তবে তুই কি কাজটা ঠিক করেছিস? কি কাজ? মাস্টার বাবুর নামে মিথ্যা কথা কেন বললি বাবার কাছে? ও আমার মাতাব্বর, যাবি এখান থেকে, দূর হ। নাহিদ আর কিছু না বলে চলে গেল তার বাবার রুমে। গিয়ে রাগ আর আক্ষেপ নিয়ে টিভি দেখতে লাগলো। সন্ধ্যাবেলা মোহাব্বত মিয়া এসেছে ইনাদের বাড়ি। গলা ছেড়ে গান গাইছে বাড়ির সামনের ঘরটায়। এলাকার ছেলেপুলেরা বাড়ির সামনে খড় বিছিয়ে বসে গান শুনছে। মহিলারা বাড়ির ভিতরে। ওপাড়ার চুমকির মা, হাসানের মা একসাথে জড়সড়ো হয়ে বসে আছে। পাশে আরও অনেক মহিলা মন প্রাণ দিয়ে গান শুনছে। মোহাব্বত মিয়া একটা ভাটিয়ালি গান গাইছে। আহা, গানের প্রতিটা কথা যেন উপস্থিত সবার মন ভেঙে দিচ্ছে বারবার। গভীর শোকের ছায়া ডেকে দিচ্ছে সেখানকার আকাশ আর বাতাস।
ইনা বেশ কিছুক্ষণ গান শুনে চুপি চুপি আসর থেকে উঠে পড়ে নিজের ঘরের দিকে গেল। নিজের ঘরে সাবধানে চুপি চুপি ঢুকে চারপাশ ভালো করে দেখে নিল। এরপর দরজাটা লাগিয়ে নিল। ইনা জানে এই মুহূর্তে সাইমন জানালার পাশে আছে। বাইরে গানের শব্দ থাকায় কেউই এখন জানালার খোলার মতন তুচ্ছ শব্দের দিকে খেয়াল করলো না। তোমার এতক্ষণ লাগলো কেন? কতক্ষণ ধরে বসে আছি? এতই সোজা? বাড়ির সবাইকে আমার ভয় করে, কত সাবধানে আসছি। এভাবে ভয় পেলে চলবে নাই না। আচ্ছা, তোমার হাত দুটো দাও। প্রতিদিন এসব ভালো লাগে না। তুমি কথা না বলে খালি স্পর্শ করতে চাও কেন সাইমন? ওকে যাও, আমি তাহলে যাই, বাই। না যেও না, সরি সরি, আবার এসব বললে খবর আছে তোমার। ওকে, বলবো না। বেশ কিছুক্ষণ ইনার হাত ধরে দাঁড়িয়ে থেকে সাইমন বলল, আচ্ছা তোমাকে যে বলেছিলাম ওই ব্যাপারটা মনে আছে না? সাইমন, আমি পারবো না সেসব। কাম অন ইনা, এটা আধুনিক জেনারেশন। আমি পারবো না। তাহলে আমি গেলাম, বাই। আমার করার কিছু নাই সাইমন। সাইমন রাগ করে চলে গেল। এর পরের দিন সারাদিন কল দিল ইনা সাইমনকে, কিন্তু সাইমন কল ধরল না। ইনা মেয়েটার কাছে সাইমন একটা নেশার নাম, যদিও সেটা সে প্রকাশ করে না। মানুষের জীবনে প্রেম অনেক সময় অপ্রত্যাশিতভাবে চলে আসে। ইনারও তাই হয়েছিল। আগে এতটা কেয়ার না করলেও দিনকে দিন সাইমনের প্রতি এতটাই উইক হচ্ছে সে যে দিনে একবার সাইমনের সাথে কথা অথবা দেখা না হলে চলে না। এভাবে আরও 2 দিন কাটলো। অনেক ফোন করেও লাভ হলো না। সাইমন ফোন ধরল না। ইনা বিকালের দিকে ছাদে বসে পাখির ওড়াউড়ি দেখছিল। পাশের বাসার ছাদে কয়েকটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। মন খারাপ করে ইনা দিগন্তের দিকে তাকিয়ে আছে। পৃথিবীর অনেক মানুষের কাছেই সন্ধ্যাবেলার এই দিগন্ত পথের লালিমাটুকু আশ্চর্য রকম লাগে। মনে হয় কত রকম বেদনার সাক্ষী এই লালিমা। আহা, ইনা ভাবে, একবারও কি মনের কথা বুঝতে পারে না সাইমন? কেন এমন করে? সে কেন বুঝতে চায় না? ইনার অনেক কষ্ট হয় তার সাথে কথা না বললে। একটু পর একটা মেসেজের আওয়াজ হলো ইনার মোবাইলে। ইনা দৌড়ে গিয়ে ফোনটা নিল। ইনা দেখলো সাইমনের মেসেজ। ইনার বুকটা ধুক করে উঠল। মেসেজে লেখা আছে, ইনা, কল দিয়ে লাভ নাই, আমি তো পর, আর আমি তো অবিশ্বাসী। আমাকে কল দিয়ে কি লাভ? আর আমি জানি তুমি অন্য কাউকে বিয়ে করবে। তা না হলে আমার সাথে অন্তরঙ্গ হতে তোমার এত আপত্তি কেন ইনা? ইনা মেসেজটা পড়ে চুপ করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিদ্ধান্ত নিয়েই নিল। নিজের সুখের জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু ছাড়তেও হয়। সেসব সে এখন বুঝতে শিখেছে। আর তাই খুব বেশি দেরি করতে আগ্রহী নয়। সাইমনকে ইনা মেসেজ দিল কাল বিকেল 4টার সময় গ্রামের দক্ষিণ দিকের পুল পেরিয়ে যে পুরাতন ভাঙা প্রাইমারি স্কুলটা আছে সেখানে আসবে। এরপর কিছু একটা সমাধান হবে। এদিকে মাস্টারমশাই আশ্চর্য হয়ে তার ঘরে বসে আছে। তার জানা নাই তার অপরাধ কি, আর কেনই বা এমন করলো ইনার বাবা। বিকালের দিকে এই গ্রামটা যে এত সুন্দর হতে পারে বিশ্বাসই হচ্ছে না ইনার। 4টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। ছোটবেলায় যখন হাসানদের সাথে এরকমভাবে খেলতে যেত কতই না মজা হতো। সারাদিন খামখেয়ালিভাবে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি করা, আরও কত কি। কোথায় গেল সেই দিনগুলো? এখনকার এই রসকসহীন জীবন ভালো লাগে না ইনার। ইনার ঘোর ভাঙল। আর 5 মিনিট পর এই নির্জন জায়গাটাতে সাইমন চলে আসবে। কিছুক্ষণ পর সাইমন মনমরা হয়ে ঢুকলো। আশেপাশে এরা দুজন ছাড়া আর কেউ নেই। পুরাতন জায়গা বলে কেমন একটা সেকেলের নেশা লাগানো গন্ধ আসছিল জায়গাটা থেকে। সাইমন অভিমানের সুরে বলল, কি বলবা বলো? তুমি আজ বলবে আর আমি শুনবো। আমি কি বলবো? আমি তো পর। এভাবে কথা না বলে ক্লিয়ার করে বলো সাইমন। আমি তোমাকে কাছে পেতে চাই, খুব কাছে মিশে যেতে চাই। তুমি কি আমাকে নাকি আমার দেহকে ভালোবাসো সাইমন? এসব এখন বলতেছো কেন? যা ইচ্ছা ভাবো। যদি ভাবো তোমার দেহটাকেই ভালোবাসি তাহলে সেটাই। তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাইছি বোঝো না? না বুঝি না। আমি তোমার সাথে
বুঝেছো? তুমি এতটা ছোট মাইন্ডের আমি কখনো ভাবিনি। তোমার সাথে আমি আর এক মুহূর্তের জন্য সম্পর্ক টিকিয়ে রাখতে চাই না। আমাদের সম্পর্ক এখানেই শেষ। ব্রেকআপ। আমাদের ব্রেকআপ। যদিও আমার অনেক কষ্ট হবে তোমাকে ভুলতে, কিন্তু যেভাবেই হোক আমি তোমাকে ভুলবো। আর কখনো আমার সামনে এসো না। ইনা মূলত ব্রেকআপের চিন্তা মাথায় নিয়েই এখানে এসেছিল, কিন্তু ইনা যতটা সহজ ভেবেছিল ব্যাপারটা ততটা সহজভাবে শেষ হলো না। সাইমন কতটা খারাপ ও ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনাও করেনি ইনা। ব্রেকআপ ব্রেকআপ বলে চলে আসছিল ইনা, কিন্তু সাইমন তাকে যেতে দিল না। ইনার হাতটা ধরে টান দিয়ে ভাঙা ঘরটার ভিতরে নিয়ে গেল। ইনা বিস্মিত হয়ে সাইমনকে ছেড়ে দিতে বলল, কিন্তু সাইমন সেসব শুনল না। সাইমন তার পাপি হাত দিয়ে ইনাকে ধরল। ইনা প্রাণপণে চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না। ইনা বুঝছে এখানে এসেই সে ভুলটা করেছে। নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করেও সাইমনের হাত থেকে বাঁচতে পারছে না। চিৎকার করতে শুরু করেছে ইনা, কিন্তু চিৎকার কেউই শোনে না এখানকার গাছপালা আর পুরাতন এই ঘরের পুরাতন ইটগুলো ছাড়া। ইনার জামার কিছুটা অংশ ছিঁড়ে সাইমন ইনার শরীর স্পর্শ করতেই ইনার মনে হলো সে একটা পশুর আক্রমণে মরতে চলেছে। শরীরের সবটুকু দিয়ে ঠেলে দিয়ে পাশে পড়ে থাকা একটা পুরনো ইট দিয়ে সাইমনের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলো। একটা চিৎকার দিয়ে সাইমন পাশে পড়ে গেল। ইনা পাশে দাঁড়িয়ে থেকে রাগে কাঁপছে। ঠিক তখনই এদিক থেকে মোড়ল মিয়া তার চাকরকে নিয়ে যাচ্ছিল হাটে। শব্দ শুনে দৌড়ে এলেন। এসে এসব দেখে কাঠ হয়ে গেলেন তিনি। ইনা এখানে কেন? রক্ত! ওনার চিল্লাচিল্লিতে কয়েক মিনিটের লোকজন জড়ো হয়ে গেল। ইনা একবার লজ্জায় কাঁদতে শুরু করেছে। ইনার জামার কিছু অংশ ছেঁড়া থাকায় এলাকার মানুষ যা বোঝার বুঝে নিয়েছে। হৈ হৈ করে ঘটনাটা ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। কয়েক ঘটনার মধ্যেই সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় লিখলেন, বখাটের কবলে পড়ে ইজ্জত হারালেন তরুণী। চারিদিকের পর এলাকায় সবাই মিলে দরবার দিয়েছে। সবাই মিলে শাস্তি ও সুখের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিল যে এই মেয়ের জীবনটা যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে সাইমনের সাথেই বিয়ে দেবে। সবাই মিলে এই সিদ্ধান্তই নিল। ইনার বাবা স্তব্ধ হয়ে থেকে মেয়ের কল্যাণের কথা ভেবে অবশেষে রাজি হলো। ইনা ঘরের মধ্যে একা বসে আছে। কি হতে কি হয়ে গেল, সবই পাপের ফল। এভাবে মাস্টার মশাইয়ের নামে মিথ্যে অভিযোগ দিয়ে যে পাপ সে করেছে তার জন্যই হয়তো এরকম হয়েছে। মাস্টার মশাই ইনাকে বেশি শাসন করত, আর এটা ইনার পছন্দ ছিল না। পাশাপাশি মাস্টার সুদর্শন হওয়ায় সাইমন মানা করত যাতে না পড়ে। মানুষের মিথ্যা অভিযোগের কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক হতে পারে এটা খুব ভালোভাবেই বুঝতেছে ইনা। ইনার মা ছাড়া আর কেউই বুঝতে চাইছে না ইনার কথাগুলো। ইনা কতবার বলছে সাইমন তাকে কিছুই করতে পারেনি। তারপরেও তারা কেউ বিশ্বাস করছে না। কে বুঝবে তার কথা? ইনার খুব কান্না পাচ্ছে, পাশাপাশি বুকের ব্যথাও করছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ইনা। ইনার ভাই নাহিদ জানালা দিয়ে তার একমাত্র বোনের কান্না দেখে নিজের চোখ দুটো মুছছে। নাহিদ ক্লাস 7-এ পড়ে। সবটুকু না বুঝলেও এটা বোঝে তার বোন দুষ্টু হলেও কলঙ্কিনী না। রবিবার দিন মাস্টারমশাই প্রাইভেট পড়িয়ে সে নিজের বিছানায় শুয়ে শুয়ে পত্রিকা পড়ছিল। তখন দরজায় কারোর আসার শব্দ শোনা গেল। মাস্টার ভেবেছে ইভান হয়তো এসেছে। পাশের মেসে থাকে ইভান। মাস্টারের সাথে খুব মিল তার। মাস্টার সিগারেট খায় না, অথচ মাস্টারের এই সেকেলে ভাড়া করা ছোট্ট রুমটার মধ্যে যত সিগারেটের অবশিষ্ট অংশ আছে সব ইভানের ফেলে দেওয়া। ইভান খুব সুন্দর গান গায়। একবার উপজেলা থেকে গান গেয়ে 5,000 টাকা পুরস্কার পেয়েছিল। কিন্তু দারিদ্রতার শিকার এই ছেলেটা দোকানে কাজ করতে করতেই তার বেলা পার করে তার আর শিল্পী হয়ে ওঠা হলো না। দরজা খুলে মাস্টার বিস্মিত হলেন। মমতার আদলে একটা চিৎকার দিয়ে বলল, আরে নাহিদ ভাই আমার, তুমি এখানে কিভাবে এলে? নাহিদ মাস্টার মশাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদছো কেন? কি হয়েছে ভাই?
নাহিদ অশ্রু মুছে ইনার সব কাহিনী বলল। শুনে মাস্টারের মনটা শেষ রাতের মেঠো পথের মতন চুপ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না এসব শুনে। নাহিদকে আদর করে চোখ মুছে বলল, তুমি বসো, আমি আসছি। আর এগুলো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। মাস্টার পাশের দোকানে গেল। নাহিদ ঘরের চারপাশটা তাকিয়ে দেখছে। ঘরটায় তাদের বাসার মতন বড় কোনো আসবাব নেই। একটা ছোট চৌকি, পাশে একটা পুরাতন টেবিল আর একটা চেয়ার। জামাগুলো দেওয়ালে ঝুলছে। সবগুলো জামা কাপড়ই নাহিদের মোটামুটি চেনা। সব মিলিয়ে ৮-১০টা হবে। পাশে পুরাতন পত্রিকার একটা স্তূপ। রবীন্দ্রনাথ জীবনানন্দের বইগুলো টেবিলের একপাশে রাখা। আর একটু দূরে ছোট একটা আলমারিতে বিভূতিবাবুর কিছু বই সুন্দরভাবে সাজানো আছে। মাস্টার বিস্কুট আর চানাচুর এনে নাহিদকে খেতে দিল। নাহিদ অনেক আগে থেকেই মাস্টারবাবুকে খুব পছন্দ করত। মাস্টারবাবুর মতন এত আদর সে কখনো পায়নি পরিবারের বাইরে থেকে। আসার সময় মাস্টারবাবু নাহিদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। রাত 11টা বাজে। ইনা জানালা খুলে বসে ভাবছে, এই পশুটাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া ভালো। আগামীকালকে তাদের বিয়ে। ছাদ থেকে লাফ দেবে এরকম একটা পরিকল্পনা সে করেছে। মৃত্যু তার খুব কাছাকাছি চলে এসেছে। বাবা মাকে বলেও লাভ হলো না। তারা এটাই বলল, মারে, তোকে কে বিয়ে করবে সাইমন ছাড়া? আমাদের সমাজ উড়ু কথাতে আজও বিশ্বাস করে শতভাগ। তোর ভালোর জন্যই বলছি, বিয়েটা কর। ইনার ভাবনার আকাশটা আজ বড্ড কালো। একটা নির্মল জীবন কয়েকদিনের ব্যবধানে আজ কতটা অন্ধকারে ঢেকে গেছে। ইনার ইচ্ছে হচ্ছে দূরে কোথাও চলে যেতে, যেখানে কেউ তাকে এরকম ভাববে না, কেউ তাকে কলঙ্কিনী ভাববে না, কেউ তার দিকে আঙুল উঁচু করে বলবে না দুশ্চরিত্রা। কিন্তু ওই রকম একটি দুনিয়ায় তাকে কে নিয়ে যাবে? কে আছে তাকে একটু আশ্রয় দেওয়ার মতন, তার হাতে হাত রাখার মতন কে আছে এই পৃথিবীতে? কেউ নেই আর। তাই সে মৃত্যুবরণ করতে চায়। এমন সময় হঠাৎ করে একটা কল আসলো ইনার ফোনে। নাম্বারটা অপরিচিত। বেশ কয়েকবার রিং হওয়ার পরও ইনা ধরছে না। শেষে একটা মনে করে ইনা ফোনটা ধরল। মাস্টার ফোন দিয়েছে। নাহিদ নাম্বার দিয়েছিল। মাস্টারের কণ্ঠ শুনেই ইনা কেঁদে ফেলল। স্যার, আপনার পায়ে পড়ি, আমায় ক্ষমা করেন স্যার। আপনাকে কষ্ট দিয়ে আজ আমি তার শিক্ষা পেয়েছি। আসলে পাপ তার বাপকেও ছাড়ে না। দুনিয়ার বিদায়ের আগে আপনার কাছে ক্ষমা চাই স্যার। দয়া করে আমাকে ক্ষমা করেন। ইনা, তুমি শান্ত হও। পাগলের মতন কথা বলছো কেন? মরবে কেন? কারণ আমি ওই পশুর বউ হতে চাই না। না হও, কিন্তু মরবে কেন? আমার তো বিয়ে ঠিক, ওকেই বিয়ে করতে হবে। তাই আমি আর বাঁচতে চাই না, মারা যাব। পৃথিবীর মানুষেরা সুখে থাকুক। ইনা, অপেক্ষা করো, খোদা ভালো কিছু নিশ্চয়ই করবেন। না, আর কিছুই বাকি নেই। আমায় ক্ষমা করবেন। বিদায়ের আগে এই একটাই অনুরোধ। ইনা কিছুক্ষণ পর ছাদে গিয়েছে। রাত 2টো বাজতে আরও আধা ঘন্টা বাকি। সে 2টো বাজার সাথে সাথেই ছাদ থেকে লাফ দিয়ে মারা যাবে। ছাদে দাঁড়িয়েছিল ইনা। তখন আবার ফোন আসলো মাস্টারের নাম্বার থেকে। ইনা, তুমি ছাদে কেন উঠেছ? আমি বললাম তুমি পাগলামি করবে না, তোমার ভালো কিছু হবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। প্লিজ আমাকে বোঝাবেন না, আমার এছাড়া আর কোনো পথ নেই। আচ্ছা ওয়েট, আপনি কি করে জানলেন আমি ছাদে? হ্যাঁ, কারণ আমি তোমাকে দেখছি। এই ঠান্ডার মধ্যে আপনি এখানে এসেছেন নাকি? তো আসবো না তো কি? তুমি এইরকম ভাবে পাগলামি করলে আসতে হবে না। ইনা তাকিয়ে দেখলো তাদের বাসা থেকে একটু দূরে যে আমবাগানটা আছে সেখানে কুয়াশার ভিড়ে একটা ছোট মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে। ইনা বুঝতে পেরেছে মাস্টারবাবু সেখানে। এবার ইনা ফোন দিয়ে বলল, আপনি কেন এখানে এসেছেন? আপনি চলে যান প্লিজ, আমি মারা যাব। শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। আমাকে কেউ ফেরাতে পারবে না। আমার এই জীবন বৃথা। এই জীবনের কোনো মানে হয় না। ইনা, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তুমি এরকমটা করতে পারো না। এরকমটা করতে পারো না তাহলে কি করব? আমি ওর বউ হব না? সেটাও বলছি না। তাহলে কি বলছেন? আমি শুধু বলছি তুমি আত্মহত্যা করবে না। বাকিটা সব ঠিক হয়ে যাবে এমনি এমনি।
না, কিচ্ছু ঠিক হবে না, আমি মরবো। আমি বললাম তো তুমি এটা করতে পারো না। কেন পারি না? আমি করব। আমি মানা করছি ইনা। আপনি মানা কেন করবেন? আপনি আমার কে? আমি তোমার অনেক কিছু। কে? আচ্ছা, তোমার কেউ না। হ্যাঁ, তাহলে কেউ না আবার মানা করছেন কেন? কেউ না বলে যদি কেউ হতেও পারবো না? না, আপনি হতে পারবেন না। আমার মতন মানুষের কোনো আপনজন থাকতে নেই। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তোমার সাথে ওসব কিছুই হয়নি। এবারেই না কেঁদে ফেলেছে। কেঁদে কেঁদে ইনা বলল, কি করব বলেন? এই মিথ্যে অভিযোগ নিয়ে আমি বাঁচতে চাই না। এই এলাকা, এই সমাজ আমাকে বাঁচতে দেবে না। আমি মারা যাব। প্লিজ, আমি ফোন রাখছি। আপনি ভালো থাকবেন। ইনা, তুমি এটা করতে পারো না। তাহলে কি করব? পারবেন আমাকে নিয়ে যেতে? পারবেন আমাকে আশ্রয় দিতে? খুব দূরের একটা ছোট্ট ঘর থাকবে এরকম একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? পারবেন না তো তাহলে মিথ্যে অনুগ্রহ দেখাতে আসবেন না। আর আমি যদি বলি যে আমি পারবো, তাহলে পারলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাসার সামনে আসেন, আমাকে নিয়ে যান। আচ্ছা, আমি আসতেছি। ঘন কুয়াশার মধ্যে তারা একে অপরের হাত ধরে রেখে হেঁটে যাচ্ছে। পৃথিবীর সব মানুষেরা তখন ঘুমিয়ে আছে হয়তো। সকল প্রাণ চুপ হয়ে আছে। এরা দুজনে শান্ত মেঠো পথ ধরে হাঁটছে। আর হাঁটছে অনেক দূরের একটা পথ ধরে। তারা জানে না কোথায় যাবে। তবে তারা এটা জানে যেখানেই যাবে তারা সেখানেই সুখে থাকবে, আনন্দে থাকবে। সেদিন শান্ত জনহীন ওই কালো রাত্রিটাতে মাস্টারমশাইয়ের মনে এভাবেই এই অভিমানী মেয়েটা চিরকালের জন্য আশ্রয় পেয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।